হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গতকাল 6ই নভেম্বর 2025 কলকাতা হাইকোর্টে 32,000 মামলার হাই ভোল্টেজ শুনানি ছিল। এর আগের দিন অর্থাৎ গতকালের আগের ডেটে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় তিনি নানা রকমভাবে তিনার যুক্তিকে স্ট্যান্ড করিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে 6ই নভেম্বর আমরা আশা করেছিলাম যে সম্মানীয় বিচারকগণ যে প্রশ্নগুলোর ভার দিয়েছিল পর্ষদকে, বোধহয় পর্ষদ সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। কিন্তু দেখলাম যে গতকাল এক ভিন্নভাবে হিয়ারিং চলেছে, সওয়াল পাল্টা সওয়াল হয়েছে। তার সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন, কিছু জানতে পারবেন। তবে তার আগে আরও একবার অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একটা লাইক করলে, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করলে আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। কথা হচ্ছে, গতকাল আমরা আশা করেছিলাম যে পর্ষদ তার নির্ধারিত যে প্রশ্নগুলো করেছিলেন জাস্টিস তপব্রত চক্রবর্তী মহোদয় এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যার, এই যে দুজন স্যারের ডিভিশনাল বেঞ্চে যে প্রশ্নগুলো করা হয়েছিল পর্ষদের উদ্দেশ্যে, এই প্রশ্নগুলো নিয়ে এর আগে বারবার আমি আলোচনা করেছি, তাই এগুলোকে আমি আর রিপিট করছি না। তো এই জাস্টিস তপব্রত বাবু বা জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যার, এই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবেই গতকাল পর্ষদের পক্ষ থেকে কাউকে আলোচনা করতে আমরা দেখিনি। তবে গতকাল মেনলি যে ঘটনা ঘটেছে এটাকে আমি 3টে সেগমেন্টে ভাগ করব। কী সেগমেন্ট? না, প্রথমটা হয়েছে ক্যান নিয়ে, দ্বিতীয়টা হয়েছে রিল্যাক্সেশন নিয়ে, তৃতীয়টা হয়েছে অ্যাডভোকেট জেনারেল দত্ত সাহেব, তিনি তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন এবং শেষে জাজ কিছু বলেছেন। আসুন আমরা এটাকে 3টে সেগমেন্টকে ভালো করে ব্যাখ্যা করি। গতকাল যেন মনে হয় ক্যানের হিড়িক ছিল। ক্যানের হিড়িক কেন? না, অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত, অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি, অ্যাডভোকেট অভ্রতোষ মজুমদার মহোদয় এবং আরও অনেকে তাদের ক্যানগুলোকে অ্যাকসেপ্ট করানোর জন্য উঠে পড়ে লাগেন। এবং সবচেয়ে বড়ো ব্যাপার যে দিব্যেন্দু চ্যাটার্জি মহোদয়, যেনার নাম হচ্ছে দিব্যেন্দু চ্যাটার্জি, কখনো এনারকে আমি এই মামলাতে দেখেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। তো ইনি 15টি ক্যান নিয়ে আসেন। 15টি ক্যানকে অ্যাকসেপ্ট করানোর জন্য এক প্রকার হুড়োহুড়ি করেন। তখন আমরা শুনলাম যে জাস্টিস স্যার নিজে বলছেন যে কখনো তো আপনাকে এই মামলার সঙ্গে খুব একটা সচরাচর দেখি না, তাহলে এই মামলার সঙ্গে আপনি এতগুলো ক্যান নিয়ে কেন এসেছেন? এগুলো আগে আপনি করেননি কেন? এই মুহূর্তে কেন নিয়ে এসেছেন? সবগুলো এই মুহূর্তে কখনো, কারণ আমরা অনেক ধৈর্য সহকারে শুনছি, এই মুহূর্তে কোনো অ্যাকশন করা যাবে না। এবং যখন দেখা গেল ক্যানের হুড়োহুড়ি পড়লো, আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল ছিল 19তম হিয়ারিং এবং সিরিয়াল নম্বর 2 থেকে সিরিয়াল নম্বর 45 পর্যন্ত দুপুর 2টোর পর থেকে এটা নিয়ে আলোচনা হয়। যখন ক্যান নিয়ে প্রচণ্ড হুড়োহুড়ি চলছে, তখন আমরা শুনলাম যে জাস্টিসগণ বলছেন যে আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন যেনারা এই সম্বন্ধীয় ক্যান করেছেন তাদের ক্যানগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মানে, ধরুন আমি চাকরি পাইনি, আমার মনে হচ্ছে চাকরি পাওয়া আমার উচিত ছিল, আমি একজন চাকরি প্রার্থী, আমি মামলা করেছি, তার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন। তো সেই ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন যদি কোনো ক্যান নিয়ে আসেন, তাহলে একমাত্র ওই ক্যানগুলোই আমরা অ্যাকসেপ্ট করাবো উইথ সিগনেচার, এরকম একটা পর্ব করে। এবং তারপরে দেখলাম যে এই ক্যানের পর্বটা খানিকটা আস্তে আস্তে স্তীমিত হলো। এটা নিয়ে, এই ক্যান নিয়েই দীর্ঘক্ষণ আমরা দেখলাম যে জাস্টিসের সঙ্গে এক প্রকার বাদানুবাদ, তীব্র বাদানুবাদ শুরু হয়। তারপরে শুরু হয় দ্বিতীয় সেগমেন্ট, রিল্যাক্সেশন। MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে আমরা সবাই জানি যে ট্রেন্ড নন ট্রেন্ডের ব্যাপার, যেখানে 2017 থেকে 2019-এর 31শে মার্চ পর্যন্ত একটা রিল্যাক্সেশন অনলি ফর ওয়েস্ট বেঙ্গল করা হয়েছিল। তো সেই MHRDর যে স্পেশাল পারমিশন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে, এই যে স্পেশাল পারমিশন অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, এটা নিয়ে আলোচিত হয়, এটা নিয়ে বারবার আলোচনা হয় এবং এনে দেখলাম যে নানা রকমভাবে
সিনিয়র অ্যাডভোকেট নানা রকম তাদের যুক্তি পাল্টা যুক্তি দিল, এবং এই বিষয়ে খুব একটা জাজেরা খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করছেন বলে আমাদের মনে হলো না। এবার তৃতীয় সেগমেন্টে আসি। তৃতীয় সেগমেন্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্মানীয় কিশোর দত্ত মহোদয় তিনি কিন্তু এবার বলতে আসেন ঠিক 2:50 নাগাদ। তিনি এসে অনেকগুলো প্রশ্ন করেন এবং তিনি সিঙ্গেল বেঞ্চে জাজের উদ্দেশ্যে অনেক কিছু কথা মন্তব্য করেন। তিনি তিনি যে কথাগুলো বলছেন, কারণ ওনার ছিল রিপ্লাই, কারণ এর আগে উনি বলেছেন, আমরা সবাই জানি যে উনি দুদিন ধরে বলেছিলেন দত্ত সাহেব, এবং নিয়ম হচ্ছে আইনি পরিভাষায় প্রথমে একজন বলবেন, তারপরে বাদী বিবাদী হওয়ার পরে তিনি আবার রিপ্লাই করবেন বা রিজয়েন্ডার করবেন, এটা হচ্ছে আইনি পরিভাষা। তো তিনি এর আগে করেছিলেন, এবার তিনি রিপ্লাই দিচ্ছেন। রিপ্লাইতে এসে তিনি অনেকগুলো পয়েন্ট বলেন, যেমন স্কোপ অফ রিট পিটিশন, যে স্কোপ অফ রিট পিটিশন ঠিক ভালোভাবে হয়নি, এইভাবে করা যায় না। 2 নম্বর তিনি বলেন যে যারা চাকরি পায়নি তারা বলছে যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ভুল, অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি ভুল। যারা চাকরি পায়নি ওনাদের কথাকে খুব একটা গুরুত্ব দেওয়ার মনে হয় না, এই বলে তিনি ওনাদেরকে আক্রমণ করেন। 3 নম্বর বলেন যে মেরিট লিস্ট অফ 2014 সালের মেরিট লিস্ট নিয়ে উনি আলোচনা করেন। এই প্রসঙ্গে আমরা দেখলাম যে জাজেরা প্রশ্ন করছেন যে মেরিট লিস্ট মানে আপনি কোন মেরিট লিস্টকে বলছেন, 2014 টেটের মেরিট লিস্ট বলছেন না এই প্রাইমারির যে মেরিট লিস্ট বলছেন। এই বিষয়ে দেখলাম তিনি খুব একটা সন্তোষজনক উত্তর দিতে পারলেন না। এবারে 4 নম্বরে তিনি 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 এইটাকে নিয়ে তিনি অনেক গুরুত্ব দিয়ে বললেন। তিনি বললেন যে সুপ্রিম কোর্টের একেবারে প্রকাশ্যে তিনি জাজেদের উদ্দেশ্যে তিনি এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে বললেন যে আমি কমসে কম 20টা মোর দেন 20টি জাজমেন্ট আমি দেখাবো যেখানে এই 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 দ্বারা অ্যাপ্লাই করে কোনো পার্টিকে এইভাবে প্রশ্ন করা যায় না। তিনি কী কী বললেন যে সুপ্রিম কোর্টে কিছু অর্ডার নিয়ে তিনি বলতে আরম্ভ করলেন। তিনি বললেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি এই বিষয়ে তিনি কখনোই প্রশ্ন করতে পারেন না এবং এইভাবে তিনি যুক্তি দেখাতে পারেন না। তিনি এবং বললেন যে এইভাবে আমি কমসে কম 20টি জাজমেন্ট দেখাবো যেটা এই প্রসেসটা ভুল। এবং দেখলাম যে এত কিছু শোনার পরে জাস্টিসগণ অনেকক্ষণ মন দিয়ে শুনলেন। তারপরে একেবারে শেষের দিকে জাস্টিসগণ বললেন যে আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, আমি প্যানেল, রিজার্ভেশন, রিল্যাক্সেশন, অ্যাপটিটিউড টেস্ট, 1872 সাল ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আমি সবই বাদ দিয়ে দিলাম। আমি শুধু একটা প্রশ্ন আপনাদের করছি, অর্থাৎ জাস্টিসগণ দত্ত সাহেবকে একটা প্রশ্ন করছেন যে আমি আপনাকে একটি প্রশ্ন করছি, সেই প্রশ্নটার উত্তর দেন যে এস বসু অ্যান্ড রায় কোম্পানিকে কি সব দায়িত্ব দেওয়া হয়েছিল, সমস্ত ভার কি দেওয়া হয়েছিল এস বসু অ্যান্ড রায় কোম্পানিকে? আপনি শুধু এই প্রশ্নটার উত্তর দেন। এবং দেখলাম যে এই প্রশ্নের উত্তরে দত্ত সাহেব অত্যন্ত ঘুরিয়ে পেঁচিয়ে কি উত্তর দিলেন না, 4 অক্টোবর 2016 একটা রেজলিউশন করে এস বসু অ্যান্ড রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাও আবার আইনি পদ্ধতি মেনে। তিনি বললেন যে প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের 7 নম্বর ধারা অনুযায়ী এজেন্সি নিয়োগ করতে পারে, সেই এজেন্সি হিসেবে এস বসু অ্যান্ড রায়কে ভার দেওয়া হয়েছিল, যারা শুধুমাত্র অনলাইনে তো অনেকে অ্যাপ্লাই করেছিল, তাই অনলাইনের যে প্রসেসিং সেই প্রসেসিংটাকে ঠিক করার জন্য অনলি ফর প্রসেসিং এবং তথ্যকে তাদের যে অনলাইন প্রসেসিং যে করছে, অনলাইন যে অ্যাপ্লাই করছে সেই অ্যাপ্লাইগুলোর শুধুমাত্র প্রসেসিংয়ের জন্যই এস বসু অ্যান্ড রায়কে রাখা হয়েছিল। তাদেরকে না রিক্রুটমেন্টে রাখা আছে, না তাদেরকে রাখা আছে সিলেকশন কমিটিতে। এই কথাটা বলেন দত্ত সাহেব। এবং 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 আমরা দেখলাম যে এর পরিপ্রেক্ষিতে জাস্টিসগণ, জাস্টিস তপব্রত স্যার বা জাস্টিস ঋতব্রত স্যার, ওনাদের পক্ষ থেকে আমরা শুনলাম যে একেবারে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিলেন দত্ত সাহেবকে যে এর পরবর্তী আমরা ডেট ফেলছি 11ই নভেম্বর 2025, ওই দিনই আমাদের সব কিছু আলোচনা হবে। এবং দেখলাম যে ঠিক সেই সময়ে মীনাক্ষী অরোরা ম্যাডাম, যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তিনি মানে কি বলবো অনলাইন ভিসির মধ্য দিয়ে তিনি একটা রিকোয়েস্ট করেন যে আমার কিছু রিজয়েন্ডার দেওয়া হোক। তখন সেই প্রশ্নে জাস্টিসগণ বলেন যে তাহলে 11ই নভেম্বর 2025 অথবা 12ই নভেম্বর 2025 এই দুদিন আমরা
এই মামলাটাকে শেষ করবই। অর্থাৎ আগে তিনি বলছিলেন 11ই নভেম্বর 2025, কিন্তু যখন মীনাক্ষী অরোরা ম্যাডামের প্রশ্ন এলো তখন তিনি বললেন ঠিক আছে তাহলে 11ই নভেম্বর 2025 এবং তার পরের দিন 12ই নভেম্বর 2025 পরপর দুদিন শুনানি হবে এবং এই দুদিনের মধ্যে শুনানি শেষ করবই এবং তারপরে কিন্তু আমরা জাজমেন্ট রিজার্ভ রাখবো। তো ফ্রেন্ডস, তার মানে আমরা একেবারে নিশ্চিত যে 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর এই দুদিনের মধ্যে কিন্তু অবশ্যই এই 32,000 মামলার শুনানি শেষ হবেই, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।